বাংলা ভাষার যে কোনো সচেতন পাঠককে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কয়েকজন লেখকের নাম জিজ্ঞেস করলে অনেকেই একদম শুরুর দিকে যেই নামটা নেন সেটা হচ্ছে শওকত ওসমান। এবং শওকত ওসমানের নাম নেয়ার পেছনে তার কয়েকটা গুরুত্বপূর্ণ বইয়ের কথা অবশ্যই বলতে হয়। তার মধ্যে কৃতদাসের হাসি, জননী, জাহান্নাম হইতে বিদায়, মহাপতঙ্গ, এই বইগুলা অত্যন্ত উল্লেখযোগ্য। শওকত ওসমানের কৃতদাসের হাসি নিয়ে আমরা কথা বলবো, তার আগে তার সম্পর্কে আরেকটা মজার গল্প বলি। শওকত ওসমান তখন ঢাকা কলেজের অধ্যাপক। এই সময় ঢাকা কলেজের একদল স্টুডেন্ট তার ছাত্রদেরই একটা অংশ কলেজের অধ্যক্ষ জালালউদ্দিন আহমেদের কাছে গিয়ে বিচার দিলেন। বিচারের বিষয় কি, শওকত ওসমান ক্লাসে আসেন, নানান ধরনের আজগুবি গাল গল্প করেন, পাঠ্য বইয়ের বাইরের অন্যান্য বইপত্র নিয়ে কথা বলেন, কিন্তু একাডেমিক যে বিষয়াদি সেটা তিনি কখনো পড়ান না। তো ওই কলেজের যে অধ্যক্ষ ছিলেন জালালউদ্দিন আহমেদ, বলা হয় যে তার সাথে শওকত ওসমানের আদর্শগত বিরোধ ছিল, মতের মিল ছিল না। এরপরেও জালালউদ্দিন আহমেদ তার ছাত্রদের বললেন যে পাঠের পড়া পড়ানোর জন্য, পাঠ্য বইয়ের পড়া পড়ানোর জন্য ঢাকা কলেজে প্রচুর শিক্ষক আছেন, শওকত ওসমানকে রাখা হয়েছে পাঠ্য বইয়ের পড়া পড়ানোর জন্য না। উনি যে আমাদের কলেজে আছেন এইটাই আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, সম্মানের বিষয়। তো এইটাই মূলত শওকত ওসমান, যার সাথে আদর্শগত বিরোধ থাকা সত্ত্বেও যাকে সমীহ না করে আসলে থাকা যেত না, থাকা যায় না। এবং শওকত ওসমানকে অনেকেই অনেক নামে ভূষিত করেন। কেউ কেউ বলে থাকেন জাতির কথা সাহিত্যিক, সেটা নিঃসন্দেহে বাঙালি জাতির কথা সাহিত্যিক। হুমায়ুন আজাদের মতো শক্তিমান লেখকেরা তাকে অগ্রবর্তী কথা সাহিত্যিক বলে অভিহিত করেছেন। সো শওকত ওসমানের যদি টোটাল সাহিত্য জীবন বা তার কাজকর্ম নিয়ে কথা বলতে হয়, আমাদের ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে হবে। আজকে আমি যেই বইটা নিয়ে কথা বলবো শওকত ওসমানের, সেটা হচ্ছে কৃতদাসের হাসি। এটা বেসিক্যালি একটা উপন্যাস, কিন্তু এটা উপন্যাস নাকি নাটক এটা নিয়েও পাঠকের মধ্যে বা পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে। কারণ মূলত এটা উপন্যাসের নাটকের ফর্মে লেখা একটা উপন্যাস এবং এটাকে উপন্যাস হিসেবেই পরিচয় করাইয়া দেওয়া হয়। কিন্তু যে কোনো পাঠক বইটা মেলার পর উল্টে পাল্টে দেখলেই বুঝতে পারবে এটা বেসিক্যালি একটা নাটক, কিন্তু আমরা এটাকে উপন্যাস হিসেবে বিবেচনা করি। এই বইটা নিয়ে নানান ধরনের বিতর্ক আছে, আমরা একটু আস্তে আস্তে সেই দিকে যাব। শুরুর দিকে আমরা এই বইটার কাহিনী এবং এই বইটা যেভাবে নাজিল হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। কৃতদাসের হাসি উপন্যাস নিয়ে কথা বলার আগে এটা রচনাকাল নিয়ে একটু কথা বলা দরকার। এই উপন্যাসটা লেখা হয়েছে 1958 সনে। আইয়ুব খান যখন ক্ষমতায় আসে, আইয়ুব খান নামে একজন পাকিস্তানি স্বৈর শাসক পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের রাজ ক্ষমতায় আসার কিছুদিন পর 1962 সনে এবং 1963 সনে এই বইটা ছাপার অক্ষরে প্রকাশিত হয় এবং বাজারে আসে। এবং এই বইটা লেখা হয়েছে মূলত আইয়ুব খানের স্বৈর শাসনকে ব্যঙ্গ করে। আমরা যারা ইতিহাস বিষয়ে অবগত বা বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়ের ইতিহাস জানি, তারা অনেকেই জানি যে আইয়ুব খান ছিলেন একজন মিলিটারি শাসক এবং উনি ক্ষমতায় আসার পর পার্লামেন্ট ব্যবস্থা ভেঙে দিয়েছিলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন এবং মৌলিক গণতন্ত্র নামে এক ধরনের উদ্ভট গণতান্ত্রিক ব্যবস্থা 80,000 সিলেক্টিভ মানুষ দিয়ে একটা দেশের রাষ্ট্রনায়ক নির্বাচিত করার ব্যবস্থা চালু করেছিলেন। তার মানে মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের রাজনীতিতে অংশগ্রহণের যে ক্ষমতা, এগুলো উনি কেড়ে নিয়েছিলেন। এইটা মানুষের ভেতর থেকে আত্মা কেড়ে নেওয়ারই নামান্তর, মানুষকে একটা বন্দিত্বের মধ্যে একটা শৃঙ্খলে আবদ্ধ করার রূপান্তর ছিল। এবং এই পুরো ব্যবস্থাটাকে ব্যঙ্গ করে শওকত ওসমান তার কৃতদাসের হাসি নামে উপন্যাস বা নাটকটি লিখেন। এবং শওকত ওসমান এটার ভূমিকাতে বলেন যে আমি আসলে বাজি ধরেছিলাম যে জয় অথবা মৃত্যু। কারণ আইয়ুব খানের স্বৈর শাসনকে ব্যঙ্গ করে একদম ওই জিনিসগুলোকে টার্গেট করে লেখা একটা উপন্যাস, যদি এটা শাসক গোষ্ঠী বা আইয়ুব খানের নজরে আসে তাহলে এটার জন্য তাকে একটা ক্যাপিটাল পানিশমেন্ট ভোগ করতে হতে পারে, এরকম একটা আশঙ্কা শওকত ওসমানের মনে ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই উপন্যাসটা যে বছর প্রকাশিত হয় 1962 সনে, তার পরের বছরই এই উপন্যাসটা ওই বছরের শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে আইয়ুব খানের চেলাদের দ্বারাই পুরস্কৃত হয়। এবং এইটাও খুবই সারপ্রাইজিং, কেন একটা উপন্যাস একজন স্বৈরশাসকের বিরুদ্ধে লেখার পরেও পুরস্কৃত হবে। আমার ধারণা সেটা তখন যেমন সত্য ছিল এখনও এরকম সত্য। আমি এই আলোচনায় যাওয়ার আগে একটুখানি বলে নিই, আমাদের অনেকেরই এরকম মনে হয় যে যে কোনো ধরনের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে লেখা বা ক্ষমতাসীন দলকে নিয়ে লেখা এটা খুব সাহসের কাজ বা খুব আমার কাছে মনে হয় এটা সবসময় খুব একটা সাহসের কাজ না, সবসময় খুব একটা সামনে আসেও না। কারণ আমাদের এইখানে পড়ার অভ্যাস মানুষদের মধ্যে এমনিতেই কম, আর যারা আসলে শাসন ক্ষমতার চূড়ায় থাকে তাদের মধ্যে পাঠের অভ্যাস আরও বেশি কম, তাদের কাছে এগুলো পৌঁছায় না। আর যদি পৌঁছায় খুব একটা কেয়ার করে না, কারণ রাস্তায় নেমে আসলে মানে হলো দালালকে দালাল, চুরকে চুর, স্বৈরশাসককে স্বৈরশাসক বলার পরেও যখন লজ্জা হয় না, তখন আকারে ইঙ্গিতে তাদের বিরুদ্ধে বই লিখলে সেটা খুব একটা ইফেক্ট ফলে বলে অন্তত এই উপত্যকায় আমার মনে হয় না। আমি বলতেছি যে আমি যেই সময় একটা উপন্যাস লিখব কোনো একজন স্বৈরশাসক, কোনো একজন অগণতান্ত্রিক শাসকের বিরুদ্ধে, অ্যাট দ্য সেম টাইম প্রচুর মানুষ রাস্তায় নেমে ওই শাসককে স্বৈরশাসক বলে বেড়াচ্ছে, ওই শাসন ব্যবস্থাকে একটা একনায়কতন্ত্র বা একটা জুলুমমূলক শাসন ব্যবস্থা বলে বেড়াচ্ছে, তাতেও তাদের কিছু যায় আসে না। কারণ একজন চুর বা একজন দালাল যখন মেনে নেয় সে চুর,
সেটা সবাই জানে, তারপরেও সে চুরি করবে, তখন আসলে কিছু করার থাকে না। এইরকম একটা ব্যাপার হয়তো এই উপন্যাসটার ক্ষেত্রেও ক্রিয়াশীল ছিল। সেটা যাই হোক, শওকত ওসমান যে বাজিটা ধরেছিলেন সেটা নিঃসন্দেহেই একটা সাহসের কাজ ছিল, এবং এইটাতে তিনি একটা ছদ্মবেশ, এই উপন্যাসটা লেখার ক্ষেত্রে একটা ছদ্মবেশ বা একটা খোলস ব্যবহার করেন, এবং এই উপন্যাসটার ভূমিকা পাঠ করলেই দেখা যায় সেখানে শওকত ওসমান একটা মোটামুটি 2-3 পাতার একটা খোলস নির্মাণ করেন। উনি খোলসের মাধ্যমে বুঝাইতে চান যে এটা ওনার লেখা মৌলিক উপন্যাস না, এটা হচ্ছে আরব্য রজনীর গল্প। আমরা যে গল্পের কথা জানি আলিফ লায়লা ও লায়লা নামে, মানে 1001 রাতের গল্প। আমরা ছোটোবেলায় অনেকেই টিভিতে দেখেছি আলিফ লায়লা, সিন্দাবাদের গল্প বা হারুনুর রশিদের গল্প। এবং শওকত ওসমান ভূমিকাতে বলে ওনার একজন বান্ধবী ছিল, সেই বান্ধবীর নাম হচ্ছে রৌফুন, যে বিশ্ববিদ্যালয়ে তাদের সাথেই পড়তো। তারপর কোনো একটা ছেলের সাথে প্রেমে পড়ে, সেই ছেলেটা ওই মেয়েটার সাথে চিট করে, তারপর মেয়েটা গ্রামে চলে যায়, দূরের কোনো এক গ্রামে, এবং সেইখানে গিয়ে একটা স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের বাচ্চা কাচ্চাদের পড়ায়। সো শওকত ওসমান এবং তার 2জন বন্ধু কোনো একটা কাজের সূত্রে বেড়াতে গিয়ে সেই রৌফুনের বাসায় আশ্রয় নেয়। সেখানে রৌফুনের দাদা শাহ ফরিদুদ্দিন জৌনপুরি নামে একজন 90 বছরের বয়স্ক মানুষের সাথে পরিচিত হয় শওকত ওসমানের, এবং তারা কথা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আলিফ লায়লা ও লায়লা এই বইটার নাম মেনশন করে। তখন শাহ ফরিদুদ্দিন জৌনপুরি বলে যে তোমরা ভুল জানো, এই গল্পটা আসলে 1001 রাতের গল্প না, এটা হচ্ছে 1002 রাতের গল্প, এবং এটার আরবি নাম হচ্ছে আলিফ লায়লা ও লায়লা। এই কথা শোনার পর শওকত ওসমান এবং তার বন্ধুরা তো যার পর নাই বিস্মিত হয় যে এটা আপনি কি বলতেছেন, আমরা ইংরেজিতেও পড়েছি এরকম যে 1001 রাতের গল্প, আমরা বাংলায় যে তর্জমা সেইখানেও 1001 রাতের গল্প জানি, আপনি ভিন্ন কথা বলেন। পরে বলে যে তুমি তো ইংরেজ বেনিয়াদের গল্প তোমরা বিশ্বাস করো, কিন্তু এগুলো বিশ্বাস করার দরকার নাই, আমার কাছে এই যে আরব্য রজনীর যে উপন্যাস সেটার মূল কপি আছে, তোমরা চাইলে পরে দেখতে পারো। এবং সেই পাণ্ডুলিপি, একটা অরিজিনাল টেক্সট, আলিফ লায়লা ও লায়লাইনের একটা অরিজিনাল টেক্সট উনি বের করেন, এবং এইটা কিভাবে তার হাতে আসে সেটাও বলে যে 1258 সনে যখন হালাকু খান বাগদাদে আক্রমণ করে, তখন বাগদাদ থেকে এই পাণ্ডুলিপিটা দিল্লিতে চলে আসে কারো একজনের হাত ধরে, এবং দিল্লি থেকে সেটা আসে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ থেকে যায় জৌনপুরে, এবং জৌনপুর থেকে শাহ ফরিদুদ্দিন জৌনপুরি এই পাণ্ডুলিপিটা তার নিজের কাছে নিয়ে আসেন। সো এইটা শোনার পর শওকত ওসমান তো খুবই বিস্ময় প্রকাশ করেন, এবং উনি খুবই রিকোয়েস্ট করেন যে এটা আমরা কেউই জানতাম না, আমি যদি এটা কপি করে মানুষের মধ্যে ছড়াই দিই তাহলে একটা বিস্ময়ের জোয়ার বয়ে যাবে, এবং মানুষকে এটা আসলে জানানো দরকার যে আমরা যেটাকে 1001 রাতের গল্প বলি সেটা আসলে 1002 রাতের গল্প। এইটা হচ্ছে ভূমিকা, এবং নিঃসন্দেহে বলা যায় যে এটা একটা বানানো ভূমিকা। এটা হচ্ছে পাকিস্তানি মিলিটারি সরকার বা সরকারের যে চেলা চামুন্ডা তাদেরকে আসলে বিভ্রান্ত করার জন্য একটা আরবি মিথ বা একটা আরবি বৃহৎ পরিসরে রাখা একটা জনপ্রিয় গল্পের আশ্রয় নিয়ে উনি আসলে কৃতদাসের হাসি নামে একটা উপন্যাস বা নাটক লিখতে চেয়েছেন, এবং সেটা তিনি সফলভাবেই করেছেন। সো এখন আসা যাক কৃতদাসের হাসির মূল বিষয়বস্তু কি। সো আমরা শুরুতেই উপন্যাসে যখন প্রবেশ করি তখন দেখি যে বাগদাদের খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবেদা এবং তার একজন আর্মেনীয় দাসী বা বাদী মেহেরজানের মধ্যে কথা চলতেছে, এবং কথার বিষয়বস্তু হচ্ছে মেহেরজান গোপনে প্রাসাদ থেকে তার এক প্রেমিকের সাথে দেখা করতে যাবে, এবং জুবেদা তাকে বারবার তাড়া দিচ্ছে, খুব সাবধানে যাবি, কেউ যেন না দেখে, এরকম বিষয়াদি। এবং এই জায়গাটা আমাকে একটু বলতে হবে, এই জুবেদা এবং মেহেরজানের কথাবার্তা এরকম, জুবেদা মেহেরজানকে একটু আঙুর দিচ্ছে এবং তাড়াতাড়ি অপেক্ষা করতেছে, তাড়াতাড়ির জন্য যেন তাড়াতাড়ি যায়, এবং ওইখানে যাওয়ার পর নরনারী, একজন তাজা যুবতী এবং তাজা যুবকের মধ্যে যে শরীরী প্রেম বা আধ্যাত্মিক প্রেমের জন্ম হয়, সেই রস, সেই বিষয়াদি নিয়েও জুবেদা ইঙ্গিতপূর্ণ কথা বলে, এবং সেই ইঙ্গিত আসলে এতই প্রকট, এই গল্প যদি আমি কিংবা মোস্তফা সরোয়ার ফারুকী বানাতো তাহলে এটাকে সহজ বাংলায় একটা খুবই খারাপ শব্দ দিয়ে ট্যাগ দেওয়া হতো, কিন্তু এই গল্পের ক্ষেত্রে সেই ট্যাগ দেওয়া যাবে না, কারণ এটা ক্লাসিক সাহিত্যের অন্তর্গত। এবং আমি বলি যে আমাদের নাদান পাঠকরা শুধু যৌনতার উপস্থিতি আমাদের গল্পের মধ্যেই দেখে, কেন ক্লাসিকের মধ্যে দেখে না? তারা কি এই গল্পগুলো পড়েন না নাকি? এবং আমি তাদেরকে বলবো যেন প্রথম পাতায় চোখ বুলায় দেখেন জুবেদা মেহেরজানের বুকের মধ্যে টুকা দিয়ে কি শব্দগুলো বলে। ওকে, আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় শেষে দেখা যায় যে আসলে মেহেরজান জুবেদার কাছ থেকে বিদায় নিয়ে তাতারির প্রাসাদের দিকে যাচ্ছে, এইখানে প্রথম সিন কাট হয়। এবং দ্বিতীয় দৃশ্যে দেখা যায় যে বাগদাদের খলিফা হারুনুর রশিদ মশরুর নামে তার এক উপদেষ্টার সঙ্গে কথা বলতেছেন, এবং সেইখানে আমরা বুঝতে পারি যে উজির জাফর বার্মাকি নামে একজন মানুষকে হত্যা করার কারণে হারুনুর রশিদের মন খারাপ এবং তিনি অনুশোচনায় ভুগছেন। এটা সম্ভবত হারুনুর রশিদের বোন আব্বাসা উজিরের প্রেমে পড়েছিলেন, এবং সেই কারণে তাদেরকে হত্যা করতে হয়। এবং এই হত্যা পরবর্তী যে অনুশোচনা, সেই অনুশোচনায় কাতর হারুনুর রশিদকে মশরুর সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, এবং সান্ত্বনা দিতে না পেরে এক পর্যায়ে বলে চলেন আমরা বাগান থেকে হেঁটে আসি। এবং তারা কথা বলতে বলতে একসময় বাগানে চলে যায়, এবং এইখানে যাওয়ার পর যেটা হয়, তারা বাগানে ঘোরাফেরা করে কথা বলে, এই সময়ে
দুইটা তরুণ তরুণীর হাসির আওয়াজ পায় এবং সেই হাসি এতই উজ্জ্বল, এতই প্রাণবন্ত, এতই প্রাণোদ যে দুইজনে আসলে সচকিত হয়ে হাসির উৎস অনুসন্ধানের চেষ্টা করে। এবং মশরু যখন বলে জাহাপনা আপনি অপেক্ষা করেন, আমি দেখে আসি কে হাসতেছে, হারুন রশিদ তাকে বাধা দেয়, বলে না, বুলবুলির গান আড়াল থেকেই শুনতে হয়, কাছে গেলে উড়ে যায়। এবং এই পর্যন্ত আমার মনে হচ্ছে হারুন রশিদ খুব হৃদয়বান একজন মানুষ। এটা কিভাবে আইয়ুব খানের প্রতিনিধিত্ব করে, কিন্তু একটু পরেই আমরা হারুন রশিদের মধ্যে আইয়ুব খানের প্রেতাত্মা ভর করতে দেখবো, অপেক্ষা করেন। চলে যাওয়া যাক তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পারি যে মশরুর 2 দিন সময় নিয়ে তথ্য তালাশ করে বের করে যে হাসিটা কোত্থেকে আসছিল, হাসির উৎস আসলে কি। এবং খলিফা হারুন রশিদকে বলে চলেন আজকে বাগানে যাওয়া যাক, আপনাকে হাসির উৎস দেখাবো, কারা হাসছিল এবং কেন হাসছিল, এই আনন্দময় হাসি কোত্থেকে আসতেছে সেটা জানার জন্য আপনি গতদিন উতলা হয়ে গিয়েছিলেন, আপনাকে আজকে আমি এটা চোখে এই সচক্ষে এটা প্রত্যক্ষ করবেন। সো তারা আবারও বাগানে চলে যায় এবং এখানে একটা মজার ঘটনা ঘটে। ওই হাসি দেখার জন্য তারা ওইখানে যে বাগদাদের যে রাজপ্রাসাদের বাইরের দিকে বাগানের ওই পাশে যে গোলামদের বসতি কেন্দ্র, ওই দিকে ওদেরকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে এবং সেটা দেখার জন্য তাদেরকে গাছের ডালে আরোহণ করতে হয়। সো মশরুর এবং বাচ্চা হারুন দুইজনেই গাছের ডালে আরোহণ করে এবং ওইখানে আরোহণ করে তারা বাগদাদের দৃশ্য দেখে, উপর থেকে বাগদাদের দৃশ্য দেখে। এবং মশরুর তখন আস্তে আস্তে বলে যে চুপচাপ আপনি ওই দিকে তাকান, যেখানে আবিসিনীয় গোলামরা বসবাস করে, গোলামদের বসতি কেন্দ্র, ছোট ছোট নিচু মাটির ঘর, ওইসব ঘরেরই একটা অংশে বাচ্চা হারুনের চোখ নিবদ্ধ করতে বলে। এবং বাচ্চা হারুন ওইদিকে তাকায় দেখতে পায় যে একটা যুবতী মেয়ে একটা ঘরে প্রবেশ করে, সেইখানে একটা যুবক বিদ্যমান এবং ওইখানে বসে তারা এই আবারও এই যে প্রাণোজ্জ্বল হাসি, একদম উচ্ছ্বসিত হাসি, একটা অল্প বয়সী মেয়ে একটা তরুণ যুবক, দুইজনের দেখা হওয়ার পর তাদের হৃদয় এবং তাদের শরীরের যে ছন্দ, তাদের আত্মার মধ্যে যে কলধ্বনি উচ্চারিত হয়, সেইটাই আসলে তাদের মুখের মধ্যে দিয়ে, তাদের কথার মধ্যে দিয়ে ফুটে ওঠে। এবং এর ঠিক পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাতারি এবং মেহেরজানের মধ্যে সেই প্রণয় এবং কামদ আলাপন। সেইখানেও আবারও বলি, এই দৃশ্য যদি আমি লিখতাম কিংবা মোস্তফা সরোয়ার ফারুকী যদি এই দৃশ্য নিয়ে সিনেমা বানাইতো, তাহলে তথাকথিত সেই ড্যাশ ড্যাশ। চলেন আমরা পরের দৃশ্যে যাই। তাতারি এবং মেহেরজানের এই যে প্রেমালাপ, এই যে কামদ স্ফুরণ, এইগুলার মধ্যে দিয়ে দৃশ্য শেষ হয় এবং তার ঠিক পরের দৃশ্যেই আমরা দেখতে পাই যে দরজায় ঘা পড়ছে এবং তাতারি আতঙ্কিত হয়ে আসছে যে কে যেন দরজায় ঠোকা দিচ্ছে। মেহেরজান তখন তাড়াতাড়ি করে লুকানোর চেষ্টা করে, নিজেকে বোরকার মধ্যে ঢেকে ফেলে এবং তাতারি দরজা খুলে দেয় এবং দরজা খুলে দেখতে পায় যে সাক্ষাৎ হারুন রশিদ তার সৈন্য সামন্ত বা তার চেলা, তার উপদেষ্টাদের নিয়ে হাজির। এবং উনি জানতে চান যে এইখানে কে হাসছিল, কে আসছিল। এবং খুব বেশি খুঁজতে হয় না, যেহেতু ছোট্ট ঘর এবং আসবাবপত্র নেই, অল্পতেই মেহেরজানকে তারা আবিষ্কার করে ফেলে। এবং হারুন রশিদ বেবিচারের দায়ে তাতারিকে অভিযুক্ত করে এবং তাকে শাস্তি দিতে চায়। তখন তাতারি হারুন রশিদের পায়ে লুটায় পড়ে এবং মিনতি করে যেন তাকে শাস্তি না দেওয়া হয়। এবং এই সময় আসলে মেহেরজান সামনে চলে আসে বোরকার আড়াল থেকে এবং বলে যে আমরা কোনো অন্যায় করছি না, আপনি আমাদের ক্ষমা করেন। সো হারুন রশিদ প্রথমে ভয়ভীতি দেখায়, তারপর বলে যে ঠিক আছে তাতারি, তোমাকে আমি কোনো শাস্তি দেবো না, তোমাকে বরং আমি পুরস্কৃত করি। এবং এটা খুবই অদ্ভুতভাবে দেখা যায়, যাকে শাস্তি দেওয়ার কথা ব্যভিচারের জন্য তাকে শাস্তি না দিয়ে তাকে পুরস্কৃত করে। এবং বাগদাদের পশ্চিম দিকে একটা বাগান বাড়ি, বিলাসী কামরা, দাসী বাদী, ধন সম্পদ সহ সমস্ত কিছু তাতারিকে দিয়ে দেয়, বলে তোমার হাসি খুব সুন্দর, প্রাণোজ্জ্বল, তোমার হাসি শুনে আমি মুগ্ধ হয়েছি, তোমাকে আমি ওই বাগান বাড়িতে দিলাম, ওইখানকার দাসী বাদী এবং ধন সম্পদ সব দিলাম, তুমি ওইগুলো ভোগ করো। সো তাতারিকে নিয়ে কয়েকজন সৈন্য চলে যায়। তারপর আসে মেহেরজানের ব্যবস্থা, মেহেরজানকে হারুন রশিদ কী করবে। এরপরের দৃশ্যে আমরা দেখি যে আবিসিনিয়ার সামান্য কৃতদাস বাদশাহ হারুনের, সে একটা বিরাট বাগান বাড়ির মালিক হয়ে গেল, প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল। অ্যান্ড হারুন রশিদ মেহেরজানের ব্যবস্থা যেটা করে সেটা হচ্ছে তিনি মেহেরজানকে বিয়ে করার ফন্দি করেন। এবং এইখানে আমরা ইসহাক নামে আরও একজনের সাক্ষাৎ পাই, যিনি হারুন রশিদের উপদেষ্টা বা দরবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। ইসহাক বলে যে এটা হুজুর আপনি কি বলেন, মেহেরজান হচ্ছে তাতারির বিয়ে করা বউ এবং আপনার স্ত্রী জুবেদা নিজে তাতারির সঙ্গে আর্মেনীয় দাসী মেহেরজানের বিয়ে দিয়েছেন, সো আপনি চাইলেই তাকে বিয়ে করতে পারবেন না। তখন বলে যে আমি আর অন্য সাধারণ মানুষ এক জিনিস না, আমি চাইলেই মেহেরজানকে বিয়ে করতে পারি। তখন বলে যে এটা ফতোয়া বিরোধী কাজ। বাদশাহ হারুন বলে যে ফতোয়া বিরোধী কাজ হবে কেন, আমি তো এই ফতোয়া বের করে ফেলছি অলরেডি। তখন তো ইসহাক অবাক হয় যে এটা কীরকমভাবে তিনি ফতোয়া বের করলেন বা কার কাছ থেকে বললেন। এবং আলাপের মধ্যেই জানতে পারেন যে আব্দুল কুদ্দুস নামে এক বুজুর্গ ফতোয়া দিয়েছে যে যেহেতু মেহেরজান বাদশাহ হারুন রশিদের কৃতদাসী, সেহেতু বাদশাহর অনুমতি ছাড়া সে অন্য কাউকে বিয়ে করার অধিকার রাখে না, সেই বিয়ে অবৈধ এবং হারুন চাইলেই এই বিয়ে ক্যান্সেল করে দিয়ে মেহেরজানকে বিয়ে করতে পারে।
তখন আসলে ইসহাক যেটা বলে যে হুজুর তাহলে তো আব্দুল কুদ্দুস আসলে টাকার বিনিময়ে আল্লাহর কালাম বা আইন বিক্রি করলো, এরকম একটা কথা বলে। কিন্তু তাতে আসলে বাদশাহ হারুনের কিছু যায় আসে না। তিনি মেহেরজানকে বিয়ে করেন এবং মেহেরজানের জন্য আলাদা একটা প্রাসাদ এবং আলাদা একটা বাসস্থানের ব্যবস্থা করেন। সো এইখানে এই দৃশ্য শেষ হয়। তারপরে আমরা দেখতে পারি যে তাতারি, ওই যে বাগদাদের পশ্চিমে যে বাগান বাড়ি দেওয়া হয়েছে সেইখানে তাতারি বাগানে থাকে এবং বাদশাহ হারুন খোঁজ নিয়ে জানার চেষ্টা করে যে তাতারি নামের যে গুলাম, সে হঠাৎ করে এত ধন সম্পদ পেয়ে গেল, এত দায়দাসী পেয়ে গেল, সে এখন কেমন আছে। তখন জানতে পারে যে তাতারি আসলে খুব ভালো নাই, আগের মতো হাসে না, খাওয়া দাওয়া করে না। তখন বাদশাহ হারুন বলে, ব্যাপার না, ওর হয়তো হঠাৎ করে এত ধন সম্পদ হয়ে ওই বিবশ হয়ে গেছে, খুব শীঘ্রই হাসবে। এবং এখানে একটা মজার ব্যাপার ঘটে এবং এই দৃশ্যে এখানে এসে আরও একজন গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা পাই, তার নাম হচ্ছে আবু নওয়াস। নওয়াস নামে একজন কবি, যে বাগদাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এবং বাদশাহ হারুনের সঙ্গেও যার পরিচয় আছে। নোয়াসকে নিয়েও এখানে আসলে অনেক আলাপচারিতা। নোয়াস এবং আতাহিয়া এই দুই বন্ধুর কথোপকথন, বাগদাদের রাস্তা ধরে হেঁটে যাওয়া, বিভিন্ন দেশের মেয়েদের নিয়ে, প্রেমিকাদের নিয়ে কথা বলা, প্রেমিকার দুই বুকের মধ্যে সমাধি হয়ে যাওয়ার এইসব অদ্ভুত কথাবার্তা তাদের আছে, সেই দিকে আমরা যাচ্ছি না। আমরা এখানে যেটা দেখতে পাই যে তাতারির হাসি শোনার জন্য নোয়াস, ইসহাক সহ অনেককেই নিয়ে বাদশাহ হারুন একটা দরবার বসায়। এবং এইটা হচ্ছে গিয়ে একটা পরিহাসের বিষয়। বাদশাহ হারুন তাতারিকে বলে যে তোমার হাসি শুনে আমি খুব মুগ্ধ হয়েছিলাম, তুমি হাসো। এখন তাড়াতাড়ি কী করে হাসবে? আপনি আমায় মানে হলো কেউ একজন বলল যে তোমার ওই দিন তোমার হাসি শুনছিলাম, হাসি খুব সুন্দর ছিল, এখন হাসো, চাইলেই তো হাসা যায় না। দুই নম্বর কথা হচ্ছে তাড়াতাড়ি তখন পর্যন্ত জানে না যে মেহেরজান কোথায় আছে এবং মেহেরজানকে সে আসলে কখনো ফেরত পাবে কিনা। সো বাদশাহ হারুন রশিদ নানানভাবে হুমকি ধমকি দিয়ে তাড়াতাড়িকে হাসানোর চেষ্টা করে এবং তাড়াতাড়ি বলে যে হুজুর আমার হাসি আসছে না, আমি তো হাসতে পারবো না। এবং তখন আবু নওয়াস অনেকেই বলে যে হাসি হচ্ছে মানুষের, হাসি আসলে চাইলেই তৈরি হয় না, মানুষের মনে নানান ধরনের উপাদান থাকে এবং যখন এটা সুষম অবস্থায় থাকে, সবগুলো দ্বারা পরিপূর্ণ থাকে, তখনই মানুষ হাসে। আপনি যদি মানুষের মন থেকে আনন্দ, সুখ বা কোনো কিছু উপাদান কেড়ে নিয়ে যান, তারপর তাকে হাসতে বলেন, সেই হাসি যদি সে হাসেও, সেটা নকল হাসি হবে। এইখান থেকেই মূলত কৃতদাসের হাসি, এই যে নামকরণ, সেই নামকরণের সার্থকতার দিকে যায়। এবং আমরা বলছিলাম যে আইয়ুব খানের যে স্বৈর শাসনকে ব্যঙ্গ করা, সেটাও চলে আসে। আইয়ুব খান এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তুলে নেওয়া, পার্লামেন্টারি ব্যবস্থা ভেঙে দেয়া, এই সব অনাচারমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়ার পরেও তিনি বিশ্বাস করতেন তিনি একজন কল্যাণমূলক শাসক। এখানে আমরা দেখি যে হারুনুর রশিদ উনি তাতারিকে বিশাল বড় বাগান বাড়ি, বাগিচা, দাসী দিয়ে দিয়েছেন, কিন্তু তার যে প্রাণের ভেতরে যে আলো বাতাসের ব্যবস্থা যেই মেয়েটা করে দিত, যে মেহেরজান তার প্রিয়তম প্রেমিকা, তাকে সে কেড়ে নিয়ে গেছে এবং সেটা বা হারুনুর রশিদ ফিলও করতে পারছে না। হারুনুর রশিদ বুঝতেই পারতেছে না যে তাতারির কী অভাব, তাতারি কেন হাসছে না। তখন হারুনুর রশিদ সামহাও যেভাবেই হোক তার মনে হয়তো এটা বুঝতে পারে যে মেহেরজানকে নিয়ে যাওয়ার কারণেই তাড়াতাড়ি হাসে নাই এবং আবু নোয়াস সহ যাদেরকে হাসি শোনার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসছিল, তাদের কাছে এক ধরনের হারুনুর রশিদ অপমানিতই হয় এবং হারুনুর রশিদ বলে যে ঠিক আছে, তুমি আজকে হাসছো না, খুব শীঘ্রই তোমাকে হাসানোর ব্যবস্থা করব। এবং দেখা যায় যে কয়েকদিনের মধ্যেই তাতারির যে বাগান বাড়িতে থাকে, সেইখানে বাগদাদের সবচাইতে সুদর্শন, সবচাইতে কামোদো যে মেয়েটা, একজন বেশ্যা মেয়ে বুসাইনা নর্তকী, তাকে পাঠায় তাতারির বাগানে। এবং বুসাইনা নানানভাবে চেষ্টা করে নিজের গা থেকে জামা কাপড় খুলে সিডিউস করার চেষ্টা করে এবং বলার চেষ্টা করে যে আমি বুসাইনা, আমাকে পাওয়ার জন্য বাগদাদের হেন কোনো মানুষ নাই, হেন কোনো অভিজাত ব্যক্তি নাই যে পাগল না, আর তুমি সামান্য তাতারি, তুমি আসো, তুমি আমাকে উপভোগ করো, আমাকে গ্রহণ করো। কিন্তু তাতারি আসলে বুসাইনার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাতারি বলে তুমি কেন তোমার বক্ষ উন্মোচন করেছো? এরকম বক্ষ তো আমি শিশুকালেই আমার মায়ের কোলে বসে পান করেছি, এখানে তো আলাদা কিছু আমি দেখতে পাচ্ছি না, তুমি কেন এটাকে এইভাবে প্রদর্শন করে বেড়াচ্ছ? তখনও তাতারি আসলে মেহেরজানের প্রেমে অন্ধ, মেহেরজানকে মিস করা, মেহেরজানকে না পাওয়ার বেদনায় কাতর। সো বুসাইনার মতো সুন্দরী মেয়েও তার কাছে সামান্য একটা মাংসপিণ্ড বা সামান্য একজন নারী ছাড়া আর কিছুই না। এবং বুসাইনা তাতারিকে যে সিরিয়াস করতে পারে না, তাতারিকে যে মুগ্ধ করতে পারে না, এটাতে প্রচণ্ড রকমের আত্ম অভিমানে দগ্ধ হয় বা অপমানিত হয় এবং বুসাইনা আত্মহত্যা করে। এবং এখানে একটা মজার কাণ্ড ঘটে যে বুসাইনা যখন আত্মহত্যা করে, এই খবর যখন বাদশাহ হারুনের কানে যায়, তিনি আরও বেশি ক্ষেপে যান এবং বাদশাহ হারুন কবি নোয়াসের সাথে বাজি ধরেছিলেন যে বুসাইনা যখন তাতারির সামনে গিয়ে নগ্ন হবে, তাতারি হাসতে বাধ্য হবে, কিন্তু তাতারি তখনও হাসে নাই, উপরন্তু বুসাইনা আত্মহত্যা করে। তখন বাদশাহ হারুনুর রশিদ চেষ্টা করে যে ওই যে বুসাইনার আত্মহত্যার দায়, এটা তাতারিকে এই দায়ে অভিযুক্ত করে এবং তাতারিকে খুনি হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। বাদশাহ হারুন বলে যে তাতারি আসলে খুনি এবং বুসাইনাকে সেই খুন করেছে, যদিও এইটা কেউই বিশ্বাস করে না এবং অনেকেই বলে যে বাদশাহ হারুন এটা করবেন না, বুসাইনা নিজে আসলে আত্মহত্যা করেছে, তাকে খুন করেছে, এরকম কোনো প্রমাণ আমাদের হাতে নেই। কিন্তু বাদশাহ হারুন এটা মেনে নেয় না কিছুতেই। বুসাইনাকে হত্যা করার দায়ে খলিফা হারুন যখন ক্ষিপ্ত হয়ে আসলে তাতারিকে মৃত্যুদণ্ড বা শাস্তি দিতে চায়, তখন আবু নোয়াসের সাথে হারুনের একটা বাঘ বিতণ্ডা হয়। আবু নোয়াজ বলে যে হুজুর, খামাকা কেন এই অসহায় ছেলেটাকে আপনি শাস্তি দেবেন, ও তো খুন করে নাই,
বুসাইনা তো আত্মহত্যা করে। তখন খলিফা হারুন রশিদ খুবই ক্ষিপ্ত হয়, তুমি বলে তুমি কত বড় বেয়াদব, তুমি আমার মুখের উপর কথা বলো এবং আমাকে ভুল বলো যে আমার আমার হুকুম, আমার বিধান বা আমার জ্ঞান এগুলো মিথ্যা, আমি মিথ্যা কথা বলতেছি। তখন আবু নওয়াজ একটা গুরুত্বপূর্ণ কথা বলে। আবু নওয়াজ বলে যে কবিদের কাজ শুধু সুন্দরের পূজা করা না, সুন্দরের গুণগান ব্যাখ্যা করে না, যে ভুল করে তার ভুল ধরিয়ে দেওয়া একজন কবির কাজ। এখানে এসেই মনে হয় নওয়াজের মধ্যে দিয়ে আমরা শওকত উসমানকে দেখতে পাই, যে শওকত উসমান এই যে আইয়ুব খানের স্বৈর শাসকের সময়ের মানুষ, উনি শুধু ফুল পাখি প্রেমিকা প্রেম নিয়ে কথা বলতে রাজি না। আইয়ুব খান নামে একজন স্বৈর শাসক মানুষের উপর অন্যায় অবিচার জুলুম করে বেড়াচ্ছে, সেইটা লেখাও তার দায়িত্ব। এবং শওকত ওসমানের সেই প্রতিধ্বনি বা শওকত ওসমানেরই যেন আরেকটা প্রতিরূপ আমরা আবু নোয়াসের মধ্যে দিয়ে দেখতে পাই। এই ঘটনার পর যেটা হয়, হারুনুর রশিদ তাতারিকে জেলখানায় বন্দি করে নেয় এবং হারুনুর রশিদ তাতারির সাথে আবারও দেখা করতে যায়। যাওয়ার পর বলে যে তাতারি তোমাকে হাসতে হবে না, তুমি আমাকে বলো যে তুমি হাসছো না কেন, তুমি শুধু এইটার উত্তর দাও। কিন্তু তাতারি আসলে ততদিনে হারুনুর রশিদের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। হারুনুর রশিদ এতভাবে চেষ্টা করে, হারুনুর রশিদের চেলা চামুন্ডারা চেষ্টা করে তাতারিকে হাসানোর জন্য, তাতারির সাথে কথা বলার, তাতারি কথাই বলে না। এবং হারুনুর রশিদের এত মিনতি এত আকুতি শোনার পরেও তাতারি তার কোনো কথার জবাব দেয় না। তখন হারুনুর রশিদ ক্ষিপ্ত হয়ে বলে যে তাকে হাবিয়া গারদে নিক্ষেপ করো, ওর শাস্তি হচ্ছে মৃত্যু অবধি কারাগারে সাপ বিচ্ছু পোকামাকড়ের সাথে বসবাস করা এবং প্রতিদিন চাবকের আঘাতে বিদ্ধ হওয়া। সো হারুনুর রশিদের কথা মতো তাতারিকে আসলে ওই হাবিয়া গারদে নিক্ষেপ করা হয়। এবং এরপরে আমরা দেখতে পারি যে 2-3 বছর চলে যায়। 3 বছর পর হারুনুর রশিদ এবং তাতারি আবারও মুখোমুখি, এবং একজন কুরাদার বা একজন চাবুকদার তাতারিকে গারদ থেকে বের করে নিয়ে হারুনুর রশিদের সামনে নিয়ে আসছে। এবং হারুনুর রশিদ যখন ওই পাহারাদার বা গারদের মানুষজনের কাছে তাতারির কথা জানতে চায়, তখন বলে হুজুর দেখেন এই তাতারিকে 3 বছর ধরে আমরা মারছি, এত জুলুম করি, এত অন্যায় করি। তাতারির গায়ে এই যে কালো বর্ণের একটা লোক, তার গায়ে কালো চামড়া নাই, সমস্ত শরীর টকটকে দগদগে লাল ঘা হয়ে আছে, কিন্তু এত অত্যাচার করার পরে একবারও কাঁদে না, একটুও চোখের জল ফেলে না, মুখ একটু বিকৃত করে চুপচাপ তাকায়া থাকে। এবং হারুনুর রশিদের সামনে ওকে আবারও পিটানো হয় এবং দেখা যায় সেই একই কথা, তাতারি মাফ চায় না, তাতারি কথা বলে না, তাতারি কান্নাও করে না, নির্বাক স্থির পাথরের মতো সে অত্যাচার সহ্য করে যায়। এবং আঘাতের ফলে যে মুখে একটু বিকৃতিটুকু আসে, ওইটুকুই শুধু সূক্ষ্মভাবে তাকালে চোখে পড়ে। তো হারুনুর রশিদ আসলে এইটাও বহুভাবে বোঝার চেষ্টা করে যে তাতারির ভেতরে এত জিদ, সামান্য একজন মানুষ, সামান্য একজন কৃতদাস, তার ভেতরে এত জিদ, এত বিচ্ছেদ, অবাধ্যতা তার মধ্যে কোত্থেকে আসছে। এবং তখন যেটা হয় একটা মজার ব্যাপার, এই সময় এর মধ্যে সে হয়তো মেহেরজানকে খবর দিয়ে রাখছিল। মেহেরজান এসে ওই গারদে প্রবেশ করে ওইখানে হারুনুর রশিদ এবং তাতারির সামনে, এবং মেহেরজান এসে বলে জনাব আমাকে কি মজা দেখাবেন বলছিলেন দেখান। তখন তাতারিকে দেখায়, বলে দেখো তো এই লোকটাকে তুমি চিনতে পারো কিনা। মেহেরজান তাকায় থাকে, বলে না চিনতে পারছি না, কিন্তু একে এত অত্যাচার কেন করা হচ্ছে, বলে ওই বেয়াদব, আমার কথা শুনে না। পরে বেয়াদব হলে ওর মাথা থেকে ওর ঘাড় থেকে মাথা ফেলে দেন, ওকে চাবুক মারেন। তখন আবারও তাতারিকে এক দফা পিটানো হয়। তখন মেহেরজানকে বলে তুমি ওর গায়ের দিকে তাকালে বুঝতে পারবে না, কারণ ওর কালো চামড়াতে কিছুই অবশিষ্ট নাই, তুমি ওর মুখের দিকে এবং কুকড়া চুলের দিকে তাকাও, দেখো তো চিনতে পারো কিনা। তখনও চিনতে পারে না। তখন হারুন বা ওইখানকারই একজন ধরাই দেয়, বলে ও হচ্ছে তাতারি, তোমার সাবেক প্রেমিক, বেসিক্যালি ও হচ্ছে সাবেক স্বামী। তখন মেহেরজান আবারও দ্বিতীয়বার তাকায় এবং তাকায় জিজ্ঞেস করে যে ওকে এত মারা হচ্ছে কেন, এত শাস্তি কেন দেওয়া হচ্ছে। তখন হারুনুর রশিদ বলে যে আমি একে এত ধন সম্পদ দিলাম, এত সুখ দিলাম, বুসাইনার মতো সুন্দরী নারী দিলাম, তাও সে আমার কথা শুনে না, সে হাসে না। আমি ওর হাসি শোনার জন্য কবি আবু নোয়াস সহ এত মানুষকে দাওয়াত করে নিয়ে আসলাম, সে আমাকে অপমান করলো। তখন মেহেরজান রিকোয়েস্ট করে তুমি ওর সাথে কথা বলো, তুমি হাসো, তুমি কেন এরকম অবদ্ধ হয়ে আছো। কিন্তু মেহেরজানের এত কথা সত্ত্বেও তাতারি একটা কথারও উত্তর দেয় না এবং তাতারি হাসে না, আগের মতোই নিশ্চল থাকে। তখন মেহেরজানের ভেতরে একটা ধাক্কা লাগে। তখন মেহেরজান বুঝতে পারে যে তাতারি যখন তার সাথে প্রেম করতো, তখন তাতারি বলতো যে গোলামের প্রেম আর রাজার প্রেম বা অভিজাত মানুষের প্রেম একরকম না। গোলামের কাছে প্রেমই জীবন, প্রেমই মরণ, প্রেমই আসলে বেঁচে থাকার একমাত্র উৎস। প্রেম হারায় গেলে গোলাম বাঁচতে পারে না, কিন্তু রাজার কাছে অগাধ সম্পদ থাকার কারণে প্রেম গৌণ হয়ে যায়। তখন মেহেরজান বলে তাতারি তুমি কি এখনো সেই কথায় অবিচল রয়ে গেছো, তুমি আমাকে যেই কথা বলছিলে সেইটাই তুমি তোমার জীবন দিয়ে প্রমাণ করতে যাচ্ছ, তুমি এইরকম এত স্ট্রং কেন তাতারি, তুমি কেন এত বেশি কনভিক্টেড, এত বেশি জেদি। এবং তখন তার মধ্যে মেহেরজানের মধ্যে একটা অনুশোচনা জাগে। মেহেরজান বলতে থাকে কিন্তু আমি তো পারি নাই, আমি তো সুখের সাগরে গা ভাসায় দিয়েছি, আমি তো মানে হলো এই ধন সম্পদ এবং আমিরুল মুমিনিন হারুনুর রশিদকে পেয়ে আসলে আনন্দে মাতোয়ারা হয়ে জীবনযাপন করে বেড়াচ্ছি, আমি কেন তোমার মতো হতে পারলাম না। তো মেহেরজান এই অনুশোচনায় দগ্ধ হয়ে সে তার গায়ের আঁচল দিয়ে তাতারির মুখ থেকে আসলে রক্ত এবং ঘাম মুছে দিতে যায়।
তখন হারুনুর রশিদের ইঙ্গিতে দুইজন দাস এসে বা দুইজন সিপাহী পাহারাদার এসে মেহেরজানকে টেনে বাইরে নিয়ে চলে যায়। তো হারুনের ইঙ্গিতে যখন মেহেরজানকে নিয়ে যাওয়া হচ্ছে তখন তাড়াতাড়ি আসলে মৃদু স্বরে দুইটা ডাক দেয়, মেহেরজান মেহেরজান বলে, এবং মেহেরজানকে ততক্ষণে বাইরে নিয়ে যাওয়া হয়ে গেছে, মেহেরজানকে নিয়ে চলে গেছে। এবং তখন হারুনের দিকে তাড়াতাড়ি তাকায় এবং বলে যে, হে বাদশাহ তুমি শোনো, টাকা পয়সা দিয়ে গোলাম কেনা যায়, বাদী কেনা যায়, কিন্তু মানুষের হাসি কেনা যায় না। এবং তার ঠিক পরেই নওয়াজ ওই গারদে প্রবেশ করে এবং এসে বলে যে হাসি হচ্ছে মানুষের আত্মারই প্রতিধ্বনি। তার মানে তাতারির মধ্যে আসলে তাতারির কাছ থেকে যখন মেহেরজানকে নিয়ে যাওয়া হয় তখনই তাকে আত্মা থেকে বিযুক্ত করে ফেলা হয় এবং তারপর থেকে তার মুখে আমরা হাসি দেখতে পাই নাই। এবং এই যে হাসি আত্মার প্রতিধ্বনি, হাসি হলো গিয়া মুক্ত বিহঙ্গের প্রতীক, হাসি হচ্ছে উচ্ছলতার প্রতীক। সেই হাসি শাসক শ্রেণী অনেক সময় চেষ্টা করে তাদের বোধ বিবেচনা অর্থ করি এবং তাদের মনোনীত সুবিধা দিয়ে মানুষের মুখ থেকে আদায় করে নিতে, কিন্তু একজন শাসকের নির্ধারিত বা একজন শাসক কর্তৃক নির্ধারিত বিধি ব্যবস্থা দিয়ে তো মানুষ আসলে সুখী হতে চায় না। মানুষ স্বাধীন এবং মুক্ত প্রাণী, মানুষ চায় সে তার মতো করে থাকবে, তার মতো করে সুবিধা গ্রহণ করবে, সে অন্যের ক্ষতি না করে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করবে। এবং অনেক সময় দেখা যায় যে শাসকরা মানুষের এই অধিকার, মানুষের এই যে মুক্ত বিহঙ্গ রূপ সেটাকে মানতে পারে না এবং শাসকরা নানান ধরনের নিয়ম শৃঙ্খলা তৈরি করে মানুষের ভেতর থেকে আত্মা বা স্বাধীন সত্তা কেড়ে নিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করে, যেটা ভাড়ামতে পরিণত হয়। যেই ভাড়ামো আমরা দেখতে পারি যে নানান কবি সাহিত্যিকদের নিয়ে হারুনুর রশিদ তাতারির কাছে যায়, তাতারির হাসি শুনবে। সো এই হচ্ছে মূল কাহিনী। এবং এই কাহিনীতে এটা হচ্ছে গিয়ে কাহিনী এখানে শেষ হলে আসলে এই কৃতদাসের হাসি সম্পর্কিত আলাপ শেষ হয় না। এই বইটা সম্পর্কে নানান ধরনের উচ্ছ্বসিত প্রশংসা এবং পাশাপাশি নানান ধরনের সমালোচনাও চালু আছে। আমরা শুরুতেই যেটা বলছিলাম যে এটা উপন্যাস নাকি নাটক, এটা নিয়ে আসলে পাঠকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এবং এইটা নিয়ে আরেকটা বিতর্ক আছে এরকম যে এই উপন্যাসে প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ, পাতায় পাতায় প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা অনেকেই মেনে নিতে চায় না। কিন্তু এইটা যেহেতু আলিফ লাইলার গল্পের আদলে লেখা, যেহেতু মধ্যপ্রাচ্য বা বাগদাদের প্রেক্ষাপটে লেখা, আমার কাছে মনে হয়েছে যে এখানে আরবি শব্দগুলা দেয়াতে বরং এই জিনিসটাকে আরও ওই প্যাটার্নেরই মনে হয়েছে, যেহেতু আরব রজনীর গল্প। সো এই সমালোচনার উত্তর হচ্ছে এটা এরকম। আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রায়ই যখন আসলে কৃতদাসের হাসি নিয়ে মানুষের সাথে কথা বলতে যাই, আমি প্রায়ই একটা শব্দ ব্যবহার করি যে এটা অত্যন্ত খারাপভাবে লেখা একটা ভালো গল্প। সো অত্যন্ত খারাপভাবে লেখা ভালো গল্প কেন? কারণ এই যে এত দুর্দান্ত একটা প্লট, সেই প্লটটা কিন্তু খুব যে সাজানো গুছানো, খুব যে মনোরম বা আরামদায়কভাবে লেখা হয়েছে তা কিন্তু না। উপন্যাসটা পড়ার সময় প্রায়ই মনে হয় যে বিরক্তিকর, অতিরিক্ত কথাবার্তা, এত কথার দরকার ছিল না, এবং অতি নাটকীয়তা। সো অতি নাটকীয়তার দোষটাও মেনে নেওয়া যায়, কারণ আলিফ লাইলা ও লাইলাইন বা আলিফ লাইলা ও লাইটা এটা একটা নাটকীয় গল্প। সো সেই নাটকীয়তাকেও না হয় মেনে নিলাম। কিন্তু এইখানে যেসব চরিত্র এসেছে, ধরো মসরুর, ইসহাক, হারুনুর রশিদ, আতাহিয়া, নওয়াজ, এদের কথোপকথন, এদের মুভমেন্ট অনেক সময়ে আসলে খুব একটা প্রাসঙ্গিক বা খুব একটা না, মানে শক্তিশালী ছিল না। একটুখানি শিথিল, একটুখানি অসংলগ্ন, এবং খুব একটা দরকারি বা প্রাসঙ্গিকভাবেও সব কিছু আসে নাই। সো এইগুলো নিয়েও বিতর্ক আছে। এবং অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে এই উপন্যাসটা পড়তে গিয়ে শেষ করতে পারে নাই, আবার শেষ না করতে পারার কারণে গিল্টি ফিলিংসও ভোগে। কারণ হচ্ছে এরকম একটা ধ্রুপদী সাহিত্য, একটা কালজয়ী বই, মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো একটা নাম, এই উপন্যাসটা যদি শেষ করতে না পারি তাহলে খারাপ লাগে। সো মানুষের মধ্যে এই খারাপ লাগা কাজ করে, দেখা যায় যে অর্ধেক পড়ে বা আংশিক পড়ে রেখে দিয়েছে, তারপর অনেকদিন পর আবারও কারো একটু রিভিউ শুনে বা কারো কাছ থেকে আলোচনা শুনে অথবা হয়তো নিজের অনুশোচনা বোধ থেকেই আবারও পড়তে যায়। সো এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খুবই খারাপভাবে লেখা একটা খুবই ভালো গল্প। এবং সমস্ত গল্পটায় আসলে এই যে একটা লাইন এবং একটা কথাই আসলে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে মানুষের হাসি বা মানুষের আনন্দ টাকা দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে প্রদান করা যায় না। মানুষ কখন হাসবে, কখন কাঁদবে, মানুষ কখন খুশি হবে, সেটা সে নিজে অর্জন করতে চায় সুখ। সেই সুখ তাকে যদি জোর করে বাইরে থেকে কেউ প্রদান করে কিছু একটা কেড়ে নিয়ে, তাহলে সেটা সবসময় কৃত্রিম হয় এবং সেটা আসলে প্রতারণারই নামান্তর হয়। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এত বড় একটা গল্প লেখার তো কোনো দরকার ছিল না এইটুকু কথা বলার জন্য। তারপর আমি নিজেই যখন এই বিষয়টা নিয়ে ভাবলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে এই যে একটা লাইন, টাকা পয়সা দিয়ে মানুষের হাসি কেনা যায় না, মানুষের জোর করে হাসানো যায় না, শওকত ওসমান হয়তো চেয়েছেন যে আমরা এই 80 পৃষ্ঠা জুড়ে বা লম্বা একটা সময় ধরে এই জিনিসটার মধ্যে থাকি, এই ভাবনাটার মধ্যে থাকি,
এই মানুষের মধ্যে এই লাইনটা একটা বিস্তৃত সময় ধরে রাখার জন্যই এত বড় একটা গল্প লিখেছেন। নয়তো এই কথাটুকু বা এই গল্পটা আসলে 7-8 পাতার একটা ছোট গল্পের মধ্যেও লিখে ফেলা যেত। তো এই হচ্ছে মোটামুটি কৃতদাসীর হাসি সম্পর্কিত আলাপ। এবং এইটা নিয়ে যেহেতু শুরুতেই যেরকম বললাম যে এটা নিয়ে যেরকম সমালোচনা শোনা যায়, সেরকম উচ্ছ্বসিত অনেক প্রশংসাও শোনা যায়। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আরও একটা জিনিস আমি খুব মজা পেয়েছি, যেটা হচ্ছে যে আমি যখন প্রথমে এই উপন্যাসটা পড়ি তখন আমার একদমই ভালো লাগে নাই, খুবই ক্লান্তিকর ছিল, কারণ এই উপন্যাসটা সম্পর্কে আমার প্রত্যাশা ছিল খুবই প্রবল। কিন্তু এইটার উপন্যাসটা একবার পড়ে ফেলার পর অনেক দিন পরে যখন দ্বিতীয়বার আমি পড়তে যাই তখন আসলে প্রত্যাশা ছিল খুবই নিচের দিকে, যে আমি খুব বেশি কিছু আশা করি না, আমি একটা রিভিউ করব, এই উপন্যাসটা নিয়ে কথা বলবো, এই উছিলায় আবারও পড়তে যাই। এবং এই যে প্রত্যাশা নিচে থাকার পর আমি যখন আবার দ্বিতীয়বার পড়তে যাই তখন আমার কাছে আসলে এটা দুর্দান্ত লেগেছে, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এবং অনেকগুলো জায়গা আমি মার্ক করে রেখেছি যেগুলোতে বাগদাদের সৌন্দর্য, তারপর হলো গিয়া বিভিন্ন নরনারীদের প্রেম এবং কামের কথা এসছে, যেগুলো আমি এই রিভিউর মধ্যে একটু একটু করে বলার চেষ্টা করেছি। সো এই আলোচনা শেষ করি একটা মজার কবিতা দিয়ে, যে কবিতাটা পাঠ করে বাদশাহ হারুনের দরবারে যে দুইজন কবির সাথে আমরা মূলত পরিচিত হই। একজন হচ্ছে নওয়াজ, যে বিদ্রোহী কবি, যার মুখ থেকে আমরা শুনতে পাই যে কবিদের কাজ শুধু ফুল, পাখি, প্রেম, সৌন্দর্যবোধ নিয়ে কথা বলা না, যখন কেউ ভুল করে সেই ভুল নিয়ে কথা বলা। আরেকজন কবির দেখা পাই আমরা এখানে, বাদশাহ হারুনের খুব কাছের মানুষ ইসহাক। এবং ইসহাকের একটা মজার কবিতা আছে, এখানে আমি একটু পড়ে শোনাই। সে বলতেছে যে ইরানি মেয়েদের সিনা ভালো, মিশরি মেয়েদের উরু, আরবি মেয়েদের নাভির নিচে স্বর্গ ঠারে বুরু। এটা খুবই অদ্ভুত কবিতা, যারা পড়বেন আবারও দ্বিতীয়বার আমি যখন পড়তে যাই তখন এই কবিতাগুলোর সৌন্দর্য দেখতে পাই। সো এইটা যখন আসলে আবু ইসহাক বলে, তখন হারুন বলে যে মিশরীয় মেয়েরা তোমাকে কতল করবে, এবং এই কথোপকথনের মধ্যে ইসহাক বলে যে ওদের দুই সিনার উপত্যকার মাঝখানে আমার কবর হয়ে গেছে জাহাপনা, লাশকে কি কেউ খুন করতে পারে। এই যে দ্বিতীয়বার পড়ার সময় আসলে অসংলগ্ন আলাপ বা প্রলাপ চলতে আসে, এই প্রলাপের মধ্যে দারুণ দারুণ সব লাইন উঠে এসেছে, যেটা আমি প্রথমবার পড়ার সময় বুঝতে পারি নাই বা আমার খুব একটা ভালো লাগে নাই, কারণ অনেকগুলো অসংলগ্ন কথার পর একটা সুন্দর কথাও আসলে ওই বিরক্তির রেশ ধরে পাশ কাটায় চলে যায়। তো দ্বিতীয়বার যখন পড়তে গেছি তখন এই লাইনগুলো আমাকে আসলে দুর্দান্ত রকমের আনন্দ দিয়েছে, এবং দ্বিতীয় পাঠটা সত্যিকার অর্থে আসলে দুর্দান্ত ছিল। সো সবাইকে আসলে পড়ার নিমন্ত্রণ জানাচ্ছি, যারা পড়েন নাই, আর যারা পড়েছেন তারা তাদের পাঠ অভিজ্ঞতা জানাবেন। আজকের মতো এখানেই শেষ করি। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।